নাও শুরু করলাম, হ্যাঁ। ঠিক আছে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখো, আমরা এর আগে পড়াইছিলাম। 9টা কিন্তু আপলোড দেওয়া আছে ইউটিউবে, যা দেখবা ওই যে 9টা আপলোড করা আছে। সাধারণ জ্ঞান 2টা আপলোড করা হয়েছিল না, সময় পাইছিলাম না। এটা 10 নম্বর ভিডিও, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ পড়াই ফেলছি, ওখানে ছিল। তো প্রথম বিশ্বযুদ্ধতে জার্মানি যে পক্ষ নিছে এলো, জার্মানরা পরাজয় লাভ করে। এবং এদের উপরে, জার্মানদের উপরে সব এই যে চুক্তি, একটা একভাবে বলা যায়, মানে জার্মানিদের উপরে যে চুক্তিগুলো মানে আরোপ করা, শর্তগুলো আরোপ করা হয়েছিল, অনেকটা ছিল মনে করো একতরফা। তাদের জাতির মনে করো 100 বছরেও দাঁড়াতে পারবে না, এরকম কিছু কিছু মানে শর্ত চাপাই দেওয়া হয়েছিল। বুঝতে পারছো? এই যার এখন শব্দ হয় স্টপ করে দেওয়া, সমস্যা নেই। হ্যাঁ, তো এই শর্তের জন্য পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদ্ভব ঘটে। তো প্রথম বিশ্বযুদ্ধ তো জানো কত সালে শুরু হয়েছিল? 1914 সালে, তাই না? প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো, জাতিপুঞ্জ গঠিত হলো। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হয় দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে শক্তিশালী দেশগুলো ছিল, তারা ছিল এদিকে দেখো, ইতালির মুসোলিনি, একটা ইতালির মুসোলিনি, আর একটা ছিল জাপান, আর একটা ছিল জার্মানি। এরা মূলত একদিকে, জার্মানি আর কি, জি জি জার্মানি। ঠিক আছে, এরা অক্ষ শক্তি, মিত্র শক্তি ছিল তোমার মনে করো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এগুলা ছিল একদিকে। বুঝতে পারছো? চীন। তো আমরা ওই যে মূলত এটা দেখব, সেটা হচ্ছে ইতালির মুসোলিনি, জার্মানির হিটলার, এবং জার্মানির হিটলার এবং জাপানের সম্রাট ছিল সেই সময়ের হিরোহিতো। এরা ছিল একদিকে। সেই সময় জাপান কিন্তু অনেক শক্তিশালী রাষ্ট্র ছিল, এবং জার্মানি এত শক্তিশালী হয়ে গেছিল, জার্মানি অনেক শক্তিশালী হয়ে মানে হয়েছিল আর কি। সেই সময় বলা যায় বিশ্বের মধ্যে জার্মানি সবচেয়ে বেশি শক্তিশালী, দ্বিতীয় ছিল জাপান। কিন্তু দুর্ভাগ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধতে তারা হেরে যায়। যাক, ওই যে এই একই ভুল হয়েছিল ওই যে ইয়ার মতো, ওই আহ, নেপোলিয়নের মতো রাশিয়া আক্রমণ করে অনেক সৈন্য মারা যায় জার্মানি, না হয় জার্মানি জিততো। এবং ওই পারমাণবিক বোমা, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ায় তারা পারমাণবিক বোমা আবিষ্কার করে জাপানের ওপরে নিক্ষেপ করে। এই দুটা কারণে যুদ্ধের মোড়টা ঘুরে যায় আর কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি দেখো একটু। এই বেনিতো মুসোলিনি ছিল এক না একতন্ত্র মনে করে ইতালির শাসক, ইতালি। এই যে বললাম কারা কারা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে একদিকে, পরে পটভূমিতে আসতেছি। একটা ছিল ইতালি, আইদি ইতালি। এই মুজাফফর শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, শুনতে ভাই। এই উপস্থিতি তোমাদের যে অবস্থা খুব কম, ভালো না। পড়াশোনা কেমন হচ্ছে বলো তো সবার? এই তোমাদের তো ভালো। রেজাল্ট দিয়ে দিচ্ছে মনে করো আর 1 সপ্তাহের মধ্যে, মনে হয় পড়ার গতি বাড়াতে হবে। আমি চাচ্ছি দ্রুত শেষ করে রিভিশন আর পরীক্ষা, শুধু পরীক্ষার ব্যাখ্যা যাতে মনে হয়ে যায়। আমি ওইদিকে হ্যাঁ, যেতে চাচ্ছি আর কি, ওই জন্য একটু দ্রুত করে শেষ করতেছি মেন মেন পড়ায়। আর যাদের গ্যাপ আছে ওই যে ভিডিওগুলো দেওয়া আছে, সবগুলোই দেওয়া আছে, কিন্তু একটু দেখে নিবা দ্রুত। ওই প্লেয়ারের গতি বাড়ায় দেখে নিবা আর কি, সমস্যা নাই। তাহলে দেখো, রেজাল্ট দেওয়ার পরে খেলা দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, ওই দিয়ে দিলে ওই পড়ার গতি বাড়াতে হবে। আর আমি দ্রুত শেষ করে ভাবতেছি পরীক্ষার ব্যাখ্যা দেবো। ব্যাখ্যা পড়তে পড়তে এক সময় দেখবা তোমাদের পরীক্ষা দিতে দিতে পরীক্ষায় আসল দেখবা, এই 10-15 দিন টানা পরীক্ষা দেওয়ার পর যেই প্রশ্ন দেই না কেন, দেখবো 50-60% এই একই জিনিস বারবার আসতেছে। এই পরীক্ষার আগ পর্যন্ত হইব, পরীক্ষা দিতে দিতে দেখবা তোমাদের প্রায় একটা আয়ত্তে চলে আসছে, কনফিডেন্স চলে আসছে। আচ্ছা, ওইদিকে পরে যাচ্ছে। এখন দেখো মুসোলিনির উত্থান। এই বেনিতো মুসোলিনি ছিল ইতালির শাসক, ইতালি। ঠিক আছে, 1922 সালে ইতালির ক্ষমতায় আসেন ফ্যাসিস্ট শাসকেরা, কিন্তু ফ্যাসিস্ট পার্টির নেতা দেখো। ওই যে বলি না, অধিষ্ঠিত হন হ্যাঁ, ফ্যাসিস্ট পার্টির নেতা, এই যে ফ্যাসিস্ট শাসক এখান থেকে আসছে, ফ্যাসিস্ট। বুঝতে পারছো? যে কেউ স্বৈরাচারিকতা করলে মনে করো আমি সব, কাকু মানে না, এরকম জিনিস হলে সেটা হবে ফ্যাসিস্ট বলে না এখন। সেরকম হ্যাঁ ভাই। এখান থেকে এর উদ্ভব আর কি।
নেতা মুসলিনী প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দেখো ক্ষমতায় আসলেও সময়ের আবর্তে দেখো তিনি একক প্রভাবশালী স্বৈরশাসক বনে যায়। স্বৈরশাসক মানে তো বোঝোই, যা বলবে তাই, কোনো বিরোধী দল নাই, কারো কথা তো অক্কাই করবে না। তিনি বিশ্বাস করতেন এককালীন দেখো শান্তি সম্ভব নয় সঙ্গত ছাড়া। এখন প্রশ্ন হতে পারে এটা এককালীন শান্তি সম্ভব নয়, সঙ্গত এবং সঙ্গতও নয়। বুঝতে পারছো? এই কথা কে বলে? মুসলিনী। তো মুসলিনী কোন শাসক ছিল, কোন দেশের বলো তো? ইতালি। কারণ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে একদিকে এক পক্ষ কারা ছিল বলো, অক্ষ শক্তি? একটা ছিল ইতালি, জাপান আর কি জার্মানি, আরো ছোট ছোট ছিল, কিন্তু এরা শক্তিশালী ছিল আর কি, তিন দিকে অনেক শক্তিশালী মূলত এরা ধরা হয় আর কি। এখন দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন, এই আমাদের দেশে কিন্তু এখনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, কিন্তু 5 বছরের জন্য পরিকল্পনা করা হয়। এটা মনে হয় 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলতেছে বাংলাদেশের, এগুলার থেকে ধারণা নেওয়া হয় আর কি। নবম না? হ্যাঁ হ্যাঁ, এই যে নবম চলতেছে, যা হোক এরকম নবম চলতেছে, এর আগে 8ম ছিল। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেরকম যে আগামী 5 বছর আমরা কি কি উন্নয়ন করব, কোন কোন দিকে আগাবো, কোন সেক্টরে বেশি গুরুত্ব দেবো, এরকম আর কি। তো দেখো বিশ্বের প্রথম দেশ হিসাবে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে কে বলতো? সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন এখন হচ্ছে কয়েকটা 15-16টা দেশ, 15টা দেশে বিভক্ত হয়ে গেছে, 15টা না 16টা জানি। এবং রাশিয়ার এর ভূমিকা এখন পালন করতেছে রাশিয়া, সে সময় শক্তিশালী ছিল অনেক সোভিয়েত ইউনিয়ন। 1928 সালে সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট পার্টির নেতা দেখো জোসেফ স্ট্যালিন। স্ট্যালিন ছিল অনেক কঠোর শাসক, এবং এরা ছিল তো কমিউনিস্ট পার্টির নেতা। স্ট্যালিন মনে করো অনেক একবারে নির্দয় শাসক, এরকম টাইপের, প্রচুর কমান্ড দিত, সেই শক্তিশালী। সোভিয়েত ইউনিয়নের পঞ্চবার্ষিক দেখো অর্থনীতি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে, এবং 1930 সালে দেশটি দেখো কি করে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাই সোভিয়েত ইউনিয়ন এত বড়, তারপরেও খাদ্য স্বয়ংসম্পূর্ণ ছিল না? হ্যাঁ ছিল না, কারণ তাদের দেশের ম্যাক্সিমাম জায়গায় বরফে আচ্ছাদিত থাকে, খাবার চালেও উৎপাদন করতে পারে না, কারণ ওইভাবে ভূমি নাই যেগুলা সারা বছর খাদ্য উৎপাদন করবে। একমাত্র সোভিয়েত ইউনিয়নের ইউক্রেন বা এগুলো জায়গাতে খাদ্য উৎপাদন হতে পারে, বাকি ম্যাক্সিমাম জায়গায় ওই কিছু জায়গা দিয়ে অতগুলো জায়গা তো ইয়ে করা সম্ভব না। এই পরিকল্পনা করার পরে বিভিন্ন যেগুলো অনাবাদী জমি এবং যেগুলো ইয়ে ছিল, কৃষি বিপ্লব ঘটাইছিল আর কি, স্বয়ংসম্পূর্ণ ওঠে। আর আগে কিন্তু তাদের খাবার আমদানি করা লাগতো পাশের দেশের বা এগুলার থেকে, সম্পূর্ণ ছিল না, মানুষ না খেয়ে থাকতো। আর মহামন্দা মানে জানো তো, অর্থনৈতিক পড়ে যাওয়া, এবং এগুলো হচ্ছে মহামন্দা। বুঝতে পারছো? তো এই যে তোমাদের আসবে একটা, দেখো এটা একটা জিনিস ঘটে, সে হচ্ছে এখনো তোমাদের এই অর্থনীতি পুরো বিশ্বের ঘুরে যায়। এখন দেখো 1929 সালে বিশ্বের অর্থনীতিতে বিশেষ করে পুঁজিবাদী দেশগুলো, পুঁজিবাদী মানে বুঝো তো, তুমি যত আয় করতে পারবা, দেশের ট্যাক্স ভ্যাট দেওয়ার পরে সব সম্পদ তোমার, তুমি জমি কিনতে পারবা, নিজস্ব সম্পদ, রাষ্ট্রেরও থাকবে, সব মালিকানাই থাকবে, কিন্তু তুমি আয় করে তোমার নিজের সম্পদ বাড়াতে পারবে, সমস্যা নেই। দেশগুলোতে একটা বড় আকারে ছন্দপতন ঘটে। তো অর্থনৈতিক বিশ্লেষণে এই ছন্দপতনকে মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন বলা হয়। তার প্রশ্ন আসে যে ইংলিশে গ্রেট ডিপ্রেশন কত সালে ঘটে বলো? 1929 সালে। কেন ঘটে একটু বলি, যে এই জিনিসটা কিন্তু এখনো স্মরণ করা হয়। 1929 সালের 24 অক্টোবর কি করে জানো? ওই নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট স্টক এক্সচেঞ্জ, আমরা বলি না ইয়া মার্কেট, কি মার্কেট বলি বলো তো? আমাদের দেশে আছে শেয়ার মার্কেট, হ্যাঁ বুঝতে পারছো, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। কারণ সেই সময় যারা ছিল মধ্যবিত্ত, তারপরে আরও অনেকেই এখানে টাকা ইনভেস্ট করে কিছু লাভ করে বিভিন্ন কোম্পানি গড়ে ওঠে। কিন্তু হঠাৎ করে এই জায়গায় হচ্ছে দেখো 1929 সালে 24 অক্টোবর বৃহস্পতিবার মনে রাখবা, এটাই ছিল সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। যে শেয়ারের দাম এতই নিম্নগামী হয়েছিল যে স্টক এক্সচেঞ্জ বন্ধ করে দিতে বাধ্য হয় উদ্যোক্তারা। এখন হচ্ছে কি করে ব্যবসা করে এটা জানো তো? স্টক এক্সচেঞ্জ, তোমার ধরো একটা কোম্পানি আছে, এই কোম্পানির মনে করো তুমি এখন মালিক হয়েছে মনে করো এইদিকে দেখো 1000 কোটি টাকার, তখন তোমার মনে হলো যে আমি কোম্পানিটা ওইভাবেই রাখবো, কিন্তু আমি টাকাগুলো কিছু উঠায় নেবো। তখন তুমি 500 কোটি টাকা তোমার
রেখে দিলা, তোমার কোম্পানিতে 50% শেয়ার বিক্রি করে দিলা। 50% শেয়ার মানে 500 কোটি হবে। তখন ছোট ছোট কেউ কিনলো 1 কোটি টাকা, কেউ কিনলো 2 কোটি টাকা। এখন তোমার কোম্পানি যা লাভ করবে তুমি পাবো 50%, আর বাকি যারা এই যে শেয়ার দিল তারা সেইভাবে যত অনুপাতে শেয়ার দিয়েছে সেই অনুপাতে লাভের টাকাগুলো তারা ভাগে যাবে, লস খেলে লস। বুঝতে পারছো? তো এরকম হঠাৎ করে মনে করো হয়তো বা এই যে অনেকেই এরকম মানে হঠাৎ করে এই যে স্টক এক্সচেঞ্জের মার্কেট এত নিম্নগামী হয়ে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে তো সব ব্যবসা বাণিজ্য থেমে যাবে। বুঝতে পারো নি? এই দিনকে এই জন্য বলা হয় ব্ল্যাক থার্সডে, মানে হচ্ছে জানো কালো দিন বলা হয়, কালো বৃহস্পতিবার বলা হয়, মনে রাখবা। এই পতনের পর দেখো বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা শুরু হয়, কারণ ওই মার্কেট থেকে বিশ্বের যেগুলো বড় বড় যেগুলো হচ্ছে তোমার এই তোমার মাল্টি ন্যাশনাল কোম্পানি বা বিভিন্ন উদ্যোক্তারা ওখানে ইনভেস্ট করতে, যারা পুঁজিবাদী যে রাষ্ট্র। তাহলে পুঁজিবাদী তো একটা ভয়ঙ্কর জিনিস হলো, হঠাৎ করে দেশের অর্থনীতি নাই একদিনের মধ্যে, তাই না? এই মাঝে মাঝে মন্দা ভাব দেখাতে আর কোনো নিয়ন্ত্রণ নাই। আর নিয়ন্ত্রণ নাই কেন আমি একটু বলি। অযাতে তুমি একটা কোম্পানি খুললা, এই 1000 টাকা তুমি দেখালে যে তোমার কাছে 1000 টাকার একটা কোম্পানি, আসলে তো এখানে কোনো তোমার 1000 টাকাই নেই। তুমি অযথাই 500 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিলা, বিক্রি করে দিয়ে জনগণ খুব কিনলো, আসলে তোমার কোম্পানির লাভই নাই কোনো, তোমার এই কোম্পানি নাই। 500 কোটি টাকা তোমার পকেটে চলে গেলো, আসলে তোমার কোম্পানি ছিল 1 লাখ টাকার। মনে করো ওই শেয়ার বাজারে কারচুপি করে দেখাচ্ছে যে 500 কোটি টাকার, একটা কথার কথা। এরকম কারচুপি হওয়ারও সুযোগ আছে, বুঝতে পারো নি? যেটা আমাদের কে করছে জানো তো শেয়ার বাজারে? সালাম দরবেশ, ঠিক আছে? শোনা যায় আর কি এরকম, আমরা টক শো শুনি তো এভাবে আর কি বলছিল, কে জানি শুনছিলাম। যাই সেটা তার বিষয়, কি করছে না করছে আর আমরা ভালো বুঝিও না, ওটা খালি এতটুকু জানি যে এভাবে কাজটা চলে। গ্রাস করে দেখো মহামন্দা মোকাবেলার জন্য মার্কিন প্রেসিডেন্ট এই রুজভেল্ট, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই মার্কিন প্রেসিডেন্ট ছিল, মনে রাখবো এই রুজভেল্টই ছিল কিন্তু। আর ছিল সোভিয়েত ইউনিয়নের কে বলতো, স্ট্যালিন, মনে রাখবো, দুইটা যেন ইয়া না হয়। তারপরে দেখো তো নিউ ডিল ব্যবস্থাপনা করে। তারপরে দেখো রুজভেল্ট বিশ্বাস করতেন অর্থনৈতিক স্বাধীনতা মানে অভাব থেকে মুক্তি আর কি। এরা হচ্ছে পুঁজিবাদী। কিছু দেশের অর্থনীতি 1930-এর দশকের মাঝামাঝিতে পূর্বের অবস্থায় ফিরে আসলে অনেক দেখো দেশের অর্থনীতি মহামন্দার প্রভাব ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু পর্যন্ত। মানে তারা কাটায় উঠতেই পারেনি অনেক দেশ, যেগুলো বড় দেশ এরা কিন্তু উঠে গেছে, আর বাকি মাঝখানে যারা ইনভেস্ট করা ছিল অনেক উঠতেই পারেনি, তারা একবারে মানে ঋণে জর্জরিত হয়ে গেছিল। এইবার আসে অ্যাডলফ হিটলার। এই অ্যাডলফ হিটলার কিন্তু প্রচুর ভালো বক্তব্য দিত, সুন্দর। এমনিতেই জার্মানির মানুষের মনের মধ্যে ক্ষোভ, প্রথম বিশ্বযুদ্ধে তাদের উপর অনেক সত্য চাপাইয়া দিছে, অনেক তাদের টাকা পরিশোধ করা লাগে বছরে, যেটা অর্থনীতির জন্য একটা বড় হুমকি, তারা ডেভেলপ করতে পারছিল না। এই সুযোগটা কাজে লাগাছে, ভালো বক্তা ছিল অ্যাডলফ হিটলার। প্রথমে সৈন্যতে যোগদান করে জার্মানি আর্মিতে, পরে নাৎসি বাহিনীতে যোগদান করে তার বক্তব্য দেওয়া দেশের মানুষকে অনুপ্রাণিত করে, স্বপ্ন দেখায়। ওই যে শেখ মুজিবুর রহমানের মতো 1971 আগ পর্যন্ত যেমন নেতা হিসেবে ভাষণ মারত, আগুন জ্বলা, এরকম ছিল না, বা এরকম টাইপের এরকম ভাষণ মারে জাতিকে ইয়া দেখাতো। যদিও অ্যাডলফ হিটলার ইতিহাসে লেখা থাকে যে ঘৃণিত ব্যক্তি, আসলে ঘৃণিত ব্যক্তি ইহুদিদের কাছে হতে পারে। ইহুদিরা এখন কি করতেছে মুসলিমদের দেখতেই পাচ্ছ। অ্যাডলফ হিটলার আমাদের জন্য আদর্শই ধরা যায়, আমাদের জন্য এই হচ্ছে গর্বিত নেতা, যায় যেটাই বলুক, বুঝে গেছে? কিন্তু জয়লাভ করতে পারেনি, অন্য কাউকে মারেনি। ইহুদিদের কেন মারছে? ক্ষোভ ছিল প্রচুর। এই যখন খ্রিস্টান ছিল সব সমাজের বড় ওরা ভোগ করতো, ওরা একটা অভিজাত শ্রেণী ঘোষণা করছিল, ওরা কারোর সাথে মিশতো না, ওরাই সব বড় চাকরি করবে, মানে ওরাই একবারে মানে সমাজের সবকিছুই নিয়ন্ত্রক, অন্যদের অবজ্ঞা করতো, নিত না সাথে। ছোট থেকেই ক্ষোভ ছিল তার। সেই ক্ষোভটা তো জানো পরবর্তীতে কি করছে, একটু পরে আসতেছি। দেখো ভার্সাই চুক্তি করা হয়েছিল কখন বলো তো? প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা হেরে গেল না, যাওয়ার পর একটা চুক্তি হয়েছিল না, পড়াইছিলাম দেখবে, ভার্সাই চুক্তি ছিল, তাই না? তেমন ভাবে হ্যাঁ আচ্ছা, এই ভার্সাই চুক্তিতে দেখো এমন ভাবে দাঁড় করানো হয় যেন জার্মানের ঘুরে দাঁড়াতে নাই পারে, মানে আর মাজা ভাঙিয়ে দেওয়া হয় অর্থনৈতিকভাবে, নিজেদের দুরবস্থার কথা বুঝতে পারে। কারণ তোমার দেশের উপর যদি কোনো কিছু চাপায় দেওয়া হয়, এখন দেশে যতই দল থাকুক, দলমত নির্বিশেষে সবাই সোচ্চার হয়ে যাবে না যে অন্য দেশ আমার উপর চাপায় দিছে,
সব বাংলাদেশি এক হও, দল মত নির্বিশেষে, এরকম হবে তো। এখন ধরো বাংলাদেশে কেউ বাইরে থেকে আক্রমণ করলো, তখন সবাই বলবে দলমত পরে দেখা যাবে, ওটা নির্বাচনে, এখন দেশ বাঁচাও, তাই না? এর মধ্যে যে ভালো বক্তব্য দেবে এবং নেতা হয়ে দাঁড়াবে, সুন্দর কথা বলবে, উদ্দীপনা দিবে মানুষের মাঝে, তার দিকে তো সব ঝুঁকবে। সেই সময় জার্মানির এই যে হিটলার সুন্দর বক্তব্য দেয় যে জার্মানদের ঘুরে দাঁড়াতে হবে, অনেক কিছু করতে হবে, মানে জার্মানদের মনের মধ্যে যেগুলো ক্ষোভ, সেগুলো কথা সে সোচ্চারভাবে বলতে বলতে থাকে আর কি। এখন কি করে, আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করে অ্যাডলফ হিটলার। হিটলারের নেতৃত্বাধীন দেখো জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল, ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি, একে সংক্ষেপে বলা হয় নাজি পার্টি। কি পার্টি বলো তো? নাজি, এবং বাংলায় বলা হয় নাৎসি, ঠিক আছে? যে জার্মান উচ্চারণ মনে হয় এটা, আমরা নাৎসি বলে না, নাৎসি বাহিনীর প্রধান। এমনভাবে ওই সব কিছু মিডিয়ার নিয়ন্ত্রণ তো করে ইহুদিরা করে, এমনভাবে হিটলারকে, মানে হিটলারের নাম নেওয়াই হয় না বাইরে, এমনভাবে করে যে মানে কি করে গেছে। আর তারা এখন খুব ভালো কাজ করতেছে ফিলিস্তিনের সাথে। অ্যাডলফ হিটলার যে কত ভালো কাজ করেছে এখন মুসলিমরা ভালো বুঝতে পারতেছে, কেন ইহুদিদের মারছিল। হচ্ছে আমার যদি ক্ষমতা থাকতো, পৃথিবীর মনে করো শ্রেষ্ঠ হিরো উপাধি দিতাম। আর মিডিয়া এমনভাবে উঠায় ধরে যে অ্যাডলফ হিটলার আসলে কি, বুঝে গেছে, তাকে মনে হয় এতই ঘৃণা করতে হবে, অন্যরকম এক অবস্থা। দেখো এর নেতারা জার্মানির মানুষকে দেখো বুঝিয়ে বিপ্লবের অবস্থান নাই, জার্মানির মানুষকে বুঝে এখন তুমি যদি নির্যাতিত হও, তোমাকে যদি আসার কেউ বাণী শোনায়, তাহলে তুমি তার পক্ষেই তো যাবা। কারণ সমস্ত জার্মানিক এমনভাবে ভার্সাই চুক্তি চাপায় দিছে, এরা 100 কেন 1000 বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না। সেই সময় আসার বালি হয়েছে যে এগুলা রাখা যাবে না, আমরা আবার ঘুরে দাঁড়াবো, যুদ্ধ করবো। তখন তো মানুষ হ্যাঁ বলবেই, আমাদের যে এগুলা দাবায় দিছে, হ্যাঁ উজ্জীবিত হবেই তো, মানুষ তো চাই বাঁচতে, মাথা উঁচু করে বাঁচতে। হিটলারের আত্মজীবনে একটা কাহিনী আছে, এটা পড়বা ভাই, আর কি এটা মনে রাখবা, মেইন ক্যাম্প, বানানটা একটু দেখবা ভাই, ক্যাম্প, ঠিক আছে? আচ্ছা, যে নাৎসি দলের ইশতেহার ছিল, দেখো বেশি পড়াবো না, অল্প পেজ শেষ করে দেবো অল্প সময়ের মধ্যে, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়াবো। তাহলে দেখো নাৎসি দলের ইশতেহার সম্পর্কে বিস্তারিত তুলে ধরে। তাদের ইশতেহার কি ছিল? ওই যে জার্মানি যেগুলো কি চাপিয়ে দেওয়া কি ছিল, সত্য ছিল না ভার্সাই চুক্তি, সেগুলো থেকে সে তার জার্মানিকে মুক্তির পথ দেখাতে চাইছিল এবং বৈষম্য দূর করতে চাইছিল, এবং ইনডাইরেক্টলি ভাবে এই যে জার্মানিকে একটা শক্তিশালী রাষ্ট্র এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাইছিল। তো মহামন্দা বিভিন্ন দেশে দুরবস্থার সৃষ্টি হলো, আগেই তো বললাম মহামন্দার সৃষ্টি হয়েছে। ওই যে কি হলো বলো তো, ব্ল্যাক কি বলো, বৃহস্পতিবার যেটা ছিল, কালো বৃহস্পতিবার, তাই না? কত সালে? 1929 সালে। কি হয়েছিল বলো তো সেই সময়? ওই যে মার্কিন যে স্টক এক্সচেঞ্জ হঠাৎ করে বন্ধ হয়ে যায়, ধস নামে শেয়ার বাজারে, পুঁজি বাজারে, যার ফলে অনেক দেশে এই দুরবস্থার মধ্যে পড়ে। তো তেমনি এদিকে দেখো বিভিন্ন দেশে কিন্তু দুরবস্থার সৃষ্টি হলে নাৎসি পার্টির সুযোগ গ্রহণ করে, কারণ সব দেশই তো চাই তার সুযোগ গ্রহণ করে ঘুরে দাঁড়াতে। নির্বাচন হয় জার্মানিতে 1933 সালে। আমাদের দেশে যেমন প্রধানমন্ত্রী নির্বাচন হয় না, জার্মানির যে প্রধান পদে থাকে তাকে চ্যান্সেলর বলা হয়, মনে রাখবা, চ্যান্সেলর এখনো আছে, চ্যান্সেলরই বলা হয়, বলে না জার্মান চ্যান্সেলর, এখনো বলা হয়। এই পদে দেখো অধিষ্ঠিত অ্যাডলফ হিটলার, এবং এক জাতি এক রাষ্ট্রে এক নেতা ঘোষণা করে, বস কি ঘোষণা করে? কারণ এর মধ্যে তো বিভেদ ছিল, কারণ একসাথে যদি না হয় এরা তো ঘুরে দাঁড়াতে পারবে না। এই জন্য জাতি একটাই। যেমন আমি তোমাদের এক্সাম্পল দিলাম, বাংলাদেশকে যদি এখন কি আক্রমণ করে, সবাই তো তাই বলবে যে আগে দেশ বাঁচাতে হবে, তারপরে অন্য কথা। তা আমরা ওই যাই হোক, ওই পাহাড়ি যারা আছে মনে করো উপজাতি, আর এই অধিবাসী, যাই হোক আদিবাসী, যেই নিয়ে সে আন্দোলন করুক না কেন, বিভিন্ন জাতি মনে করো ডাক্তারের আন্দোলন করতেছে, ছাত্ররা আন্দোলন করতেছে, বিভিন্ন দল আছে তারা আন্দোলন করতেছে, আন্দোলনের শেষ নাই। কিন্তু এই আন্দোলন তখন থাকবে, তখন একটাই হয়ে যাবে কি, বাংলাদেশ বাঁচাও, যুদ্ধে যাও, তাই না? তেমনি যেহেতু এই জার্মানদের ওপর এরকম চাপায় দেওয়া হয়েছিল, তো সে ঘোষণা করেছে, এতে তো সবাই খুশি, হ্যাঁ জাতি একটাই, একটাই রাষ্ট্র, একটাই নেতা, মানে ও নেতা আপাতত ওয়ান লিডার। দেখো মন্ত্রের পুরো জার্মানির উপর কর্তৃত্ব দেখো সক্ষম হয়, কারণ জার্মানির মানুষও চাচ্ছিল এরকম একটা নেতা আসুক, তাদের উদ্ধার করবে, এবং জার্মান সামরিক বাহিনী পুনর্গঠন করে। এমন উদ্দীপনা দেয় হিটলার, এমন বক্তব্য দেয় যে ওদের মধ্যে মানে যুদ্ধের একটা অসীম সাহস গজায় ওঠে।
বুঝতে পারছো? এবং আর একটা কাজ করে হিটলার, আর একটা গোপন বাহিনী গঠন করে, গোপন পুলিশ, গোস্টাপো, মনে রাখবা। এই গোপন পুলিশটা বিভিন্ন গোয়েন্দা তথ্য নিয়ে আসতো, কে তার বিরুদ্ধে যাচ্ছে, কোন বাহিনীর, বিভিন্ন বাহিনীর মধ্যে ঢুকা দিত গোয়েন্দা বাহিনী এখন সেই সময়, গোস্টাপো। বুঝছো? তাহলে দেখো নাৎসি শাসনের জন্য যাকে হুমকি মনে হতো গোস্টাপো ধরে না কি করতে বলো তো, ওই যে নির্যাতন করতো। না হলে পারবে না তো। স্পেনের এর মধ্যে আবার গৃহযুদ্ধ বাজা যায়। গৃহযুদ্ধ মানে বুঝো তো, বাইরের কেউ আক্রমণ করবে না। ধরো বাংলাদেশের এখন যদি 2-3টা পক্ষ, হ্যাঁ এরাই যদি মারামারি লাগে দেশের মধ্যে, 3টা দল মনে করে হয়েছে, তারাই যুদ্ধ লেগে গেছে, তাকে বলা হয় গৃহযুদ্ধ। স্পেনের 2টি পক্ষ হয়, দ্বন্দ্ব থেকে গৃহযুদ্ধ উপক্রম হলে দেখো জাতীয়বাদী নেতা, সামরিক নেতা ফ্রান্সিস ফ্রাঙ্কোকে অ্যাডলফ হিটলার এবং বেনিটো মুসোলিনির পক্ষ থেকে আকণ্ঠ সমর্থন দেওয়া হয়। কাকে বলে দাও? অ্যাডলফ হিটলার এবং কি বেনিটো মুসোলিনি। একটু ভালো করে দেখো, এরা দুইজন কিন্তু অলরেডি হয়ে গেছে। অ্যাডলফ হিটলার জার্মানিতে চলে আসছে, বেনিটো মুসোলিনি ইতালিতে আছে, কিন্তু এখন চলতেছে স্পেনে গৃহযুদ্ধ। অন্যদিকে স্প্যানিশ রিপাবলিকের পক্ষে লড়তে থাকা পক্ষকে সমর্থন দেয় সোভিয়েত ইউনিয়ন, কারণ এরা তো বিরোধী পক্ষ ছিল, এরা যাকে দিবে এরা তো উল্টে দিবে। গৃহযুদ্ধে জাতীয়বাদীরা জয় হলে ক্ষমতায় আসেন জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো। তাহলে কে ক্ষমতায় আসে? এই যে যারা অ্যাডলফ হিটলার এবং বেনিতো মুসোলিনি যাদের দিছিল সমর্থন, তারা ক্ষমতায় আসে। সোভিয়েত ইউনিয়নের এখানে ক্ষোভ থেকে যায়। তাহলে তো এই যুদ্ধ যখন হবে, সোভিয়েত ইউনিয়ন তারা এদের পক্ষে লড়বে না, বিপরীত পক্ষে চলে যাবে। বুঝতে পারছো কেন সোভিয়েত ইউনিয়ন বিপক্ষে গেছিল? জার্মানদের প্রতি কেন রাখছিল, এখানে তাদের মতবিত্ত ভিন্ন হয়ে যায়, পরে আমরা দেখতেছি। তাহলে মুসোলিনি কোন দেশের নেতা ছিল মনে থাকবে? ইতালি। ফ্যাসিজমের প্রবর্তক কে বলে তো? মুসোলিনি, কিন্তু অ্যাডলফ হিটলার না, এখানে নাৎসি বাহিনী ছিল, নাৎসি। ফ্যাসিজম বললাম না এখন, ওই যে তৈরি হয়েছে প্রথমে বললাম। এখন দেখো সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে কোন দেশ, কি বলে বললাম? সোভিয়েত ইউনিয়ন। বাংলাদেশে এখন চলতেছে নবম মনে হয়, মুজাফফর নবম বললা না, অষ্টম চলতেছিল, এখন নবম। সেটাই তো জানি 25 সালে, এখনো তো আসেনি। তাহলে এখন তো অষ্টম চলতেছে, 25 থেকে 30 মনে হয় নবম মেবি। দেখো পঞ্চবার্ষিকীর উন্নয়ন পরিকল্পনায় তোমাদের যখন পরীক্ষা হবে, এই বছরই তো পরীক্ষা হবে তোমাদের, তো তাহলে কি চলতেছে? অষ্টমী তো। আচ্ছা, তারপরে আমরা রিসেন্ট পড়াবো লাস্টে, তখন দেখবো পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক কোন দেশ? রাশিয়া, মনে রাখবা। প্রশ্ন হচ্ছে ভাই এটা রাশিয়া হলো কেন? ভাই ওই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় 1991 সালে। কত সালে? 1991 সালে ভেঙে যায়, সোভিয়েত ইউনিয়নের স্থলাভিষিক্ত হয় রাশিয়া, এবং সাথে আরো মেবি মনে হয় 15টা দেশ স্বাধীন হয়, 15টা কিংবা 16টা আর কি, যাকে এটা মনে নাই। মহামন্দা কোন দেশের সাথে সম্পর্কিত? কোথায় হয়েছিল বলো তো? ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কোন শহরে? নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে। দরপতন হয়, যেটা বন্ধ হওয়ার উপক্রম হয়। তাহলে গ্রেট ডিপ্রেশন কি বোঝায় বলো? বিংশ শতাব্দীর 30-এর অস্থিতিশীলতা। গ্রেট ডিপ্রেশন কত সালে হয়েছিল বলো? 1900 কত সালে বলো? 29। তাহলে দেখো তো 20 থেকে 29 পর্যন্ত, 30-এর দশক না? 30 থেকে 39, তাহলে কত হবে? 40-এর দশক। 40 থেকে 49, তাহলে কি হবে এটা? 50-এর দশক। এই 19 হলে কত হবে? বিংশ শতাব্দী না? আর 30-এর দশক মানে যা বললাম 0 থেকে 9 পর্যন্ত প্রথম দশক, 10 থেকে 19 পর্যন্ত, বোঝা গেছে? এটা 20 দশকের হবে। তারপরে 30-এর দশক মানে কি হবে বলো? 20 থেকে কত? 29। আর বিংশ শতাব্দী মানে কেন হলো বলো তো? 19 হলে বিংশ শতাব্দী, আর আমরা আছি এখন 2000 সাল, তার মানে একবিংশতে, মনে রাখবা এটা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এই যে জার্মানি দেখো, হিটলার কত সালে জার্মানি ক্ষমতায়? চ্যান্সেলর 33, মনে রাখবা 33। হিটলারের দলের নাম কি ছিল বলো? জাতীয় সমাজতান্ত্রিক দল, সংক্ষেপে কি বলা হয়? নাৎসি পার্টি, সংক্ষেপে কি বলা হয় বলো? নাৎসি পার্টি। ওই যে দেখালাম, তাই না? হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখো ভাই একটু। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হলো একটু দেখো। এইবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে একটু ভালো করে দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাল 1 সেপ্টেম্বর 1939 সাল থেকে 2 সেপ্টেম্বর 1945 সাল। বুঝেছো?
তার মানে কত বছর যুদ্ধ চললো বলো? প্রায় 6 বছর। 6 বছরের মতো। ঠিক আছে, এখন দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হয়। দেখো 1939 সালে দেখো 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। প্রথম পোল্যান্ড আক্রমণ করে। এবারে ছিল সোভিয়েত ইউনিয়ন, কিন্তু মাঝখানে ছিল পোল্যান্ড, আর এইদিকে ছিল মনে করো জার্মানি। এইখানে পোল্যান্ড আক্রমণ করে পোল্যান্ড দখল করে ফেলে। কিন্তু জার্মানরা দেখো বিদ্যুৎ গতিতে অপারেশন চালিয়ে দেখো পোল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক পুরো ইউরোপই দখল করে ফেলে। মোট কথা শোনো, বুঝতে পারছো? মানে ওই আশেপাশে যারা ছিল, খালি বাকি থাকে হচ্ছে তোমার এই ইংল্যান্ড এইদিকে, আর এইদিকে থাকে সোভিয়েত ইউনিয়ন। ফ্রান্সও দখল করে ফেলে ভাই পরবর্তীতে। হ্যাঁ, তখন দেখো অক্ষশক্তি জার্মানির পক্ষে এবার যোগ দেয়। দেখো অক্ষশক্তি ছিল কিন্তু, আর মিত্র শক্তিকে পরে আসতেছি। জার্মানির পক্ষে যোগ দেয়, আমরা বিশেষত বললাম কি ইতালি আর কি জাপান তখন দেখালাম, এবং হাঙ্গেরি যোগ দেয়, রোমানিয়া যোগ দেয়, বুলগেরিয়া যোগ দেয়। এরা যোগ দেয় আর বাকিগুলো দখল করে ফেলে। আর মিত্র পক্ষের পুরো ভাগ ছিল রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এখন যারা বিশ্ব শাসন করে চীন, কানাডা, অস্ট্রেলিয়া এবং ব্রাজিল, এরা ছিল। তো ব্রিটেন যুদ্ধ দেখো, ইউরোপে হিটলার অপ্রতিরোধ্য গতিতে আগে যাচ্ছিল, খুব ভালো করতেছিল, যুদ্ধ করতেছিল। জার্মানরা আগে থেকে যোদ্ধা, ওদের সামনে দাঁড়াতেই পারতেছিল না। তো ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলাইনের দেখো বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তিনি পদত্যাগ করেন ওই যে ব্রিটেনের থেকে। এরপরে আসেন দেখো উইনস্টন চার্চিল, কিন্তু ওই যুদ্ধের সময় যদি বলে ব্রিটেনের প্রধানমন্ত্রী দেখো কে ছিল, উইনস্টন চার্চিল নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে। এই চার্চিল ক্ষমতা গ্রহণের পর ব্রিটিশ পার্লামেন্টে বলে উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, বুঝে গেছে, এই উক্তিটা করে। এবার দেখো জার্মান আক্রমণের পরবর্তী লক্ষ্য ছিল কিন্তু ব্রিটেন। কেন ব্রিটেন মানে কি ভাই? বিশেষ মানে হচ্ছে তোমার ওই যে সৈকত, কি সৈকত সৈকত, ও আচ্ছা, বিচ, বুঝতে পারছি। বুঝে গেছে। কারণ এইদিকে দেখো মাঝখানে কিন্তু কি সমুদ্র, এপারে জার্মানি সব দখল করে নিছে। ইংলিশ চ্যানেল পার হলেই কি বলতো ভাই ব্রিটেন, এখন তো যুদ্ধ এগুলাতেই হবে, তাই না? এদিকে কিন্তু সব দখল করে ফেলছে জার্মানি, এই ফ্রান্স সহ কেউ নাই, খালি এই সমুদ্র পার হলে একটাই আছে ব্রিটেন, আর এইদিকে আছে সোভিয়েত ইউনিয়ন। এই দুইটা যদি দখল করতে পারতো, আর বাকি যেগুলা ইউরোপে দখল করে না ওর মিত্র, মানে কেউ নাই মাঝখানে, তাহলে এপারে থাকলো পশ্চিমে কে বলো ব্রিটেন, আর পূর্বে কে ছিল বলো সোভিয়েত ইউনিয়ন। এখন দেখো জার্মান কেন পরাজয় লাভ করেছে, জার্মানি জিততো, একটু ভুল হয়ে গেছে। জার্মানিরা ওই যে নেপোলিয়নের মতন একই ভুল করছে, রাশিয়া আক্রমণ করে। কি করছে পরে আসতেছি দাঁড়ো। তাহলে জার্মান আক্রমণের পরবর্তী লক্ষ্য ছিল তাহলে কি ব্রিটেন, কারণ তারা সব জায়গায় জার্মানরা দখল করে ফেলতেছে, যাকে পাচ্ছে তাকে দখল করে ফেলতেছে। তাহলে তো ব্রিটেন ভয় আছে, বারবার ব্রিটেনের আক্রমণ চেষ্টা করে ব্যর্থ হয় হিটলার। কেন ব্যর্থ হয় জানো? ব্রিটেনের আশেপাশে কোনো দেশ নাই, কারণ সব সমুদ্র, চারিদিকে সমুদ্র, মাঝখানে ভূমি। কারণ আগে থেকে ওরা বুঝতে পারে কে ওকে আক্রমণ করতে আসতেছে, দূর থেকে দেখে ফেলে এবং সেই অনুসারে প্রস্তুতি নেয়। এখানে যদি স্থল সীমানা থাকতো, এই ব্রিটেন যদি জার্মানির সাথে লাগানো থাকতো, ট্যাঙ্ক বা আদার জিনিস নিয়ে যা সহজ হতো, ব্রিটেনকে উড়ে দিত একবারে। কিন্তু এই জিনিসটা করতে পারেনি, এই সমুদ্র পথ হওয়ার জন্যে, মাঝখানে যে ইংলিশ চ্যালেঞ্জ থাকার জন্য অত ভালোভাবে যুদ্ধটা করতে পারেনি। না হলে একে মনে করো 3-4 দিনে একবারে উড়িয়ে দিত জার্মানি, যে শক্তি ছিল সেই সময়। একে যদি উড়িয়ে দিত তাহলে মনে করো ইউরোপ এদের আয়ত্তে চলে আসতো। আল আমিন যুদ্ধ, এটা একটু দেখবা যে হিটলার, বুঝতে পারছো ইংরেজরা কি ছিল বলো তো? এখানে যখন যুদ্ধ চলতেছে ব্রিটেন মানে ইংরেজদের পক্ষে, এদের উপনিবেশ ছিল কিন্তু তখন, আমরাও কিন্তু এদের মধ্যে ছিলাম, ইংল্যান্ডের মধ্যেই ছিলাম আমরা। কারণ তখন ভারত ছিল পরাধীন, এদের উপনিবেশ ছিল আফ্রিকাতে, এদের উপনিবেশ ছিল চীনের ওই যে হংকংয়ে, বুঝতে পারছো? তখন কিন্তু ভারতবর্ষ পরাধীন ছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কারণ কার আন্ডারে ছিলাম আমরা বলো? ব্রিটেনের। তো জার্মান যদি জয়লাভ করতো তাহলে তো আরো তাড়াতাড়ি স্বাধীন হয়ে যেত, এই আমরা আরো তাড়াতাড়ি স্বাধীন হয়ে যেতাম, যদিও পরে স্বাধীন হয়েছে। তো এখন দেখো ইংরেজরা আফ্রিকা জব্দ করার ব্যবস্থা করে দেখো হিটলার। এখন এখানে যেহেতু আক্রমণ করা হচ্ছে না, কারণ এখানে কি করা যাচ্ছে না বলো, ওই যে সবকিছু নেওয়া যাওয়া যাচ্ছে না, সমর অস্ত্র। আর পানিতে যুদ্ধ করেও ব্রিটেন ভালো প্রতিরোধ করতেছে, কারণ ওরাও তো শক্তিশালী ছিল সেই সময়। তো
এখন হিটলার করলো কি, যে থাক এর পরে দেখবো না, আগে আফ্রিকা থেকে এদের সরাই। আফ্রিকা এদের আক্রমণ করে জব্দ করার ব্যবস্থা করছিল। 1940 সালে আফ্রিকার কাছে তো ইতালি তো জার্মানির পক্ষে। তখন কি করছিল 1940 সালে ইতালিয়ান এবং জার্মান বাহিনী ব্রিটিশ অধিভুক্ত মিশর আক্রমণ করে। কারণ তোমাদের ম্যাপ তো দেখাইছি না, দেখাবো আবার। কারণ এদিকে দেখো, এরা ভূমধ্য সাগর, এরা হচ্ছে আফ্রিকা মনে করো, এই জায়গায় ইতালি, আর ইতালি তো জার্মানির পক্ষে। এই জার্মান সৈন্য আর কে বলো, ইতালি একসাথে ভূমধ্যসাগর পার হয়ে আক্রমণ করেছে মিশর। তখন কিন্তু ব্রিটিশ কলোনি ছিল। সে দুর্ধর্ষ আক্রমণ, তার দুর্ধর্ষ জার্মান সেনানায়ক এখানে যেটা আক্রমণ করে, রোমেল ছিল। রোমেল সে মানে শ্রেষ্ঠ আর কি, খুব চতুর লোক, মানে যুদ্ধে সবকে হারাই দিচ্ছিল ইংরেজদের। এই জন্য একে মরুশিয়াল বলা হয় রোমেলকে। তাহলে মরুশিয়াল কাকে বলা হয় বলো? রোমেলকে। সামনে একের পর এক না কানি চোবানি খেতে থাকে ব্রিটিশরা, মানে ব্রিটিশরা পারতেছিল না, একবারে অবস্থা একবারে নাজুক। সেই সময় ব্রিটিশদের নেতৃত্বে আসেন দেখো কুশলী সমন্বয়ক মন্টেগোমারি। যুদ্ধের মোড় ঘুরে যায়, মানে ব্রিটিশরা আবার মনে করো আবার নতুন কৌশল অবলম্বন করে এদেরকে মনে করো কোণঠাসা করে ফেলে। এবার দুর্দিন দেখতে শুরু করে জার্মানরা। যুদ্ধের ফল বিপক্ষে যায় অক্ষ শক্তির। এতদিন কিন্তু এদের পক্ষে কেউ দাঁড়াতেই পারেনি। এই যে নতুন এই যে কুশলী সমন্বয়ক মন্টেগোমারি আসার পরে যুদ্ধের মোড় ঘুরে যায়, কিন্তু অতটা ঘুরে না। এবার দেখো ফ্রান্স দখলের 44 দিন জার্মানিরা দ্রুত আক্রমণ করে ফ্রান্স শক্তিশালী রাষ্ট্র তাও দখল করে ফেলে। বুঝা গেছে? এখন হচ্ছে দেখো ফ্রান্সের, এখন এই যে ফ্রান্স দখল করে, ফ্রান্সের ওই যে মুক্তির দিন পরে আসবো নি, 44 দিন দখল করে রাখে। এরপরে দেখো জাপান একটা ভুল করে বসে। মার্কিন যুক্তরাষ্ট্র খালি দুই দিকে ব্যবসা করতেছিল, খালি অস্ত্র বিক্রি করতেছিল সেই সময়। যুদ্ধে ওই জড়ালেও অত ভালো যুদ্ধে ওভাবে জড়ায়নি, কাকু অত আক্রমণ করেনি। তো এই জাপানের যেহেতু অক্ষ শক্তি, আরও সেই সময় প্রায় দ্বিতীয় শক্তিশালী দেশ ছিল বিশ্বের মধ্যে জাপান, এবং প্রচুর উন্নত ছিল সামরিক শক্তির দিক দিয়ে। এবং যুক্তরাষ্ট্রের সাথে পার হালবার একটা দ্বীপ আছে প্রশান্ত মহাসাগরে। এটা জাপান, এটা যুক্তরাষ্ট্রে প্রশান্ত মহাসাগরে পার হালবার দ্বীপ। ওটা না আগে থেকে বিরোধ চলতেছিল। এবার কি করে জাপান এই পার হারবার আক্রমণ করে, এমনভাবে আক্রমণ করে যারা যারা ছিল সব কিছু, এদের নৌযান যত যা কিছু ছিল সব একবারে মাটির সাথে মিশিয়ে দেয়। তখন তো ক্ষেপবেই যুক্তরাষ্ট্র, তখন সরাসরি একবারে যুদ্ধে অংশগ্রহণ শুরু করে দেয়। যেহেতু জাপান জার্মানির পক্ষে, তাহলে যুক্তরাষ্ট্র তার পক্ষে থাকবে না। যেহেতু আক্রমণ করেছে, তাহলে যুক্তরাষ্ট্র কার পক্ষে চলে যায়? মিত্র পক্ষে যোগ দেয়। কত সালে বলো? 7 ডিসেম্বর 1941। দেখো মার্কিন নৌঘাটি ছিল, ওই নৌঘাটি একবার উড়ে দেয়। এরপরে জাপানের অ্যাডমিরাল দেখো, পরবর্তীতে জাপানের সম্মিলিত বাহিনীর সমন্বয়ক দেখো ইশোরোকু ইয়ামামাতো। এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট সেই সময় ছিল রুজভেল্ট। যুক্তরাষ্ট্রে বসবাসরত লক্ষাধিক জাপানিজ আমেরিকাকে বিভিন্ন বন্দি শিবিরে অভ্যন্তর করে রাখা হয়। তো ওই যুক্তরাষ্ট্রে যে বসবাস করতেছিল মনে করো জাপানের যারা ছিল, প্রথম অবস্থায় যে স্টেপ নাই, ওই জাপানিজদের ধরে ধরে বিভিন্ন ওই যে অ্যারেস্ট করে আমেরিকা থেকে নিয়ে যা বিভিন্ন দ্বীপে বন্দি করে রাখে আর কি। এই নরম্যান্ডি ডি ডে কেন হয় আমি একটু বলি। ওই যে তোমাদের ফ্রান্স কি করছিল বলো তো? জার্মানরা এই যে এই কি করছে জানো, ফ্রান্স এইদিকে প্রোটেকশন দিছে, অনেকগুলো রাখছিল, এই যে বাংকার খনন করেছিল সীমান্ত জুড়ে, যে জার্মান বাহিনী আসলেই ধ্বংস করবে। জার্মান বাহিনী আবার কেমন চতুর, এরা ওই বাংকারের দিকে যায়নি। জঙ্গল যে পথে ভাবছিল ফ্রান্স আসার সম্ভাবনা নাই, ওই জঙ্গলের মধ্যে দিয়ে মনে করো সেনাবাহিনী মার্চ করে না চলে গেছে। ভাবছিল ওই জঙ্গলের মধ্যে দিয়ে তো ট্যাঙ্ক আসবে না, জীবনে জার্মানিরা এই মধ্যে আসবে না, আমরা এদিকে পাহারা দিই। ওই লক্ষণ সেনের মতো নিয়ে গেছে, দিয়ে মনে করো ওই একদিনে মনে করো মুহূর্তের মধ্যে আক্রমণ করে একবারে ফ্রান্সকে হারিয়ে দিছে। এখন এই ফ্রান্সকে একটা দেখো ডি-ডে ল্যান্ডিং, ফ্রান্সকে একটা ছিল ওয়ামা দ্বীপ আর কি, দ্বীপের নামই বলে গেলাম। যাই হোক নরম্যান্ডি মনে হয় ফ্রান্সের, এদিকে দেখো নরম্যান্ডি দ্বীপ। ওই দ্বীপে একটা মুভি আছে, কিন্তু এটা দেখবা, একটা মনে করো যুদ্ধের মুভি আছে, মুভির নাম হচ্ছে ভুলে গেলাম, পরে তোমাদের বলবো নি। এই মিত্র শক্তি মিলে এখানে একটা অভিযান চালায় মার্কিনের যে সেনাপতি আইজেনহাওয়ারের নেতৃত্বে, দিয়ে ওই ফ্রান্সের ওই নরম্যান্ডি দ্বীপটা, এই যে ওই নরম্যান্ডির এখানে জার্মানরা বসাইছিল তোমার হচ্ছে সেনা ক্যাম্প, ওরা উদ্ধার করে, এই জন্য ডি-ডে বলা হয়। এরা এখনো পালন করে। 1944 সালে 6 জুন
দিয়ে ওখান থেকে ওই জার্মানরা বিতাড়িত হয়। এবারে জার্মানির আত্মসমর্পণ কেন, জার্মানি এরকম হইলো, এর পিছনে এরা ওই রাশিয়াতে আক্রমণ করছিল, শীত যে এত প্রখর এরাও বুঝতে পারেনি। যাওয়ার ফলে ওই যখন জার্মানরা ওখানে নামছিল প্রায় 2 লক্ষ সেনা অজাতাই ঠান্ডায় জমে মারা গেছিল। এমনি যুদ্ধ চলতেছে, 2 লক্ষ সেনা যদি মারা যায় কোনো দেশের দক্ষ সেনা, সে কি আর টিকে থাকতে পারবে? এই জন্যে এই যে বিপর্যয়টা ঘটছিল, বুঝতে পারছো? কয়জন আছে? 2 জন। এই অনেকক্ষণ হয়ে গেল নাকি? শুরুই তো করলাম মনে হয় কটা 6:30, তাই না? আচ্ছা আচ্ছা, জার্মানির আত্মসমর্পণ। এই জার্মানি যখন দেখো এখন ফরাসি, দেখো এই যে ফরাসি ম্যাজিনো লাইনের বিপরীতে জার্মানরা ফ্রান্স জার্মানি সীমান্ত লাইনে দেখো নির্মাণ করেছিল দুর্ভেদ্য, দেখো সিগফ্রিড লাইন, তোমাদের যেটা বললাম না, মিত্র বাহিনীর আক্রমণে দেখো তো সিগফ্রিড লাইন তছনছ হয়ে যায়, বার্লিনের পতন ঘটে। এই যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার মতো কাপুরুষ অ্যাডলফ হিটলার ছিল না, তাই দেখো তার কাছে কে বলেছিল, মনে রাখবা, যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন। হিটলারের উক্তি ছিল এটা, যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন। হ্যাঁ, 30 এপ্রিল 1945 সালে বার্লিনের ফুয়েরাই দেখো বাংকারে সস্ত্রীক আত্মহত্যা করে, ওর স্ত্রীকে সন্তানকে ওই যে খাবারের সাথে বিষ মিশে ইয়া করে, আর নিজে হচ্ছে ধরে নেওয়া হয় পিস্তল দ্বারা, সুসাইড করে আর কি। 8 মে 1945 জার্মান বাহিনী মিত্র বাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে। 8 মে 1945 সালে এই দিনকে ভিক্টরি ডে মানে বিজয় দিবস পালন করা হয় ইউরোপে, 8 মে 1945। মিত্র বাহিনীর কাছে জার্মানির দেখো আত্মসমর্পণের দলিল স্বাক্ষর করে জার্মান জেনারেল আলফ্রেড জোডল। মনে রাখবা, বাকি থাকলে ওইদিকে কি এই 3-4 পেজ, বেশি না। এই এদিকে বাকি থাকলো কে বলতো, জাপান কিন্তু যুদ্ধ চালাইয়ে যাচ্ছিল। কারা যুদ্ধ চালাইয়ে যাচ্ছিল? জাপান। কিন্তু জাপানের ভাগ্য বিড়ম্বনা করে এর মধ্যে আবিষ্কার হয়ে যায় কি বলতো ভাই, পারমাণবিক কি বলো, বোমা। পারমাণবিক বোমা হিরোশিমা নাগাসাকিতে মারা হয়, এর ফলে জাপানও আত্মসমর্পণ করে। এই দখল কাটা উঠতে পারে না। এখনো ওই জাপানে ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওই মার্কিন যুক্তরাষ্ট্র যে ওই যে সামরিক ঘাঁটি চালু করেছে, এখনো ওঠায়নি। ওদের যে ওই দেশের সৈন্য এখনো আছে, বুঝতে পারছো? টেনে পড়ে নেবা। জাপান পার হারবার আক্রমণ করে কত সালে? 7 ডিসেম্বর 1941। ঠিক আছে? কে বলেছিল যুদ্ধের জীবন যুদ্ধ সার্বজনীন বলো তো ভাই? হিটলার, তাই না? হিরোশিমায় পারমাণবিক বম কবে ফেলা হয়? হিরোশিমায় ফেলা হয় 6 আগস্ট। ঠিক আছে, 1945। নাগাসাকির 9 আগস্ট, মনে রাখবা, ওই 3 দিন পরে। হিরোশিমার আগে একটু মনে রাখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কবে? একটু মনে রাখতে হবে। শেষ হয় হচ্ছে 1945 সালের 2 সেপ্টেম্বর, আর শুরু হয়েছিল কত? 1939 সালের 1 সেপ্টেম্বর, তাই না? আচ্ছা, যুদ্ধকালীন কূটনীতিক ও বিভিন্ন সম্মেলন, এই যে আটলান্টিক সম্মেলন, আটলান্টিকে একটা সম্মেলন হয়েছিল যে কাদের দেখো 1942 সালে জানুয়ারি মাসে ওয়াশিংটনে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র শক্তি যারা ছিল একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করে, যেটা আটলান্টিক চার্টার নামে উল্লেখিত, নীতি আদর্শের স্বীকৃতি দিয়ে থাকে। আচ্ছা, এর তাহলে আমরা আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পড়েনি ইতিহাস সাবজেক্ট তোর আর আমার ছিল, অন্য কারো ইতিহাস সাবজেক্ট ছিল না, ইতিহাসটা কেউই নাই। আচ্ছা, এই এটা তো তোমার রেকর্ড হচ্ছে, বুঝতে পারো নি? ঠিক আছে, আচ্ছা যা হোক, সমস্যা নাই, আর শেষ করে দেবো না গো। তাহলে হচ্ছে ভাই একটু মনে রাখবো 1942 সালে এই যে এই কারা যে মিত্র শক্তি যারা ছিল, বুঝতে পারছো, এখন বিশ্ব যারা চালাচ্ছে এরা তো জয়লাভ করে। তো এখানে কি করে দেখো, ওই যে এই আটলান্টিক মহাসাগরে তোমার হচ্ছে এই যে ইয়াতে আর কি যুদ্ধ জাহাজ পানি যেটা থাকে না, রণতরী, ওই রণতরীতে এরা বসে আটলান্টিক স্বাক্ষর করে আর কি চুক্তি, ঘোষণাপত্র। তো পরে এটি আরও দেখো 22টি দেশে স্বাক্ষর করলে মোট দেশের সংখ্যা কত হয় বলো তো? 26। এই ঘোষণায় জাতিসংঘ ঘোষণা নামে খ্যাত হয়, যে এরা এক জায়গায় হয়েছিল, এরপর থেকে এখানেই যে দেশকে এই বিশ্বের শান্তির জন্য একটা আসলে আন্তর্জাতিক সংস্থা গঠন হওয়া দরকার। এখান থেকে এই জন্য বলে এই ঘোষণাকে জাতিসংঘ ঘোষণা নামে খ্যাত। তাহলে কোন ঘোষণা হবে বলো তো? আটলান্টিক সম্মেলন, বুঝতে পারছো? তাহলে কয়টা দেশ স্বাক্ষর করে বলো তো ভাই? মোট 26টি, তাই না? আগে ছিল প্রথমে কিন্তু একটা 4টে শুরু করছিল, কিন্তু
মনে রাখবা। তো এখন প্রশ্ন হচ্ছে, এখানে যেটা প্রশ্ন আসে ভাই, এত পড়াচ্ছে না, দেখো কারণ এই জাতিসংঘ নামটি প্রথম কে ব্যবহার করে? এটা হচ্ছে কে ব্যবহার করে বলো তো? রুজভেল্ট। রুজভেল্ট কোন দেশের ছিল বলো? এবার এতটুকু তো পড়ালাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বলো তো ভাই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিল বলো? আর মার্কিন যুক্তরাজ্যের বা ব্রিটেনের উইনস্টন কে? চার্চিল। আর এদিকে দেখো সোভিয়েত ইউনিয়নের ছিল স্ট্যালিন, মনে রাখবা। হ্যাঁ, এবার দেখো তেহরান সম্মেলন, আবার আসি। এর পরের সম্মেলন হচ্ছে, প্রথমটা গেল আটলান্টিক সম্মেলন। এই জায়গায় কিন্তু জাতিসংঘ নাম প্রথম ব্যবহার করে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেই সময় ছিল রুজভেল্ট। এরপরে তেহরান সম্মেলন। তেহরান তো জানো ইরানের রাজধানী। কার রাজধানী? ইরান। 1943 সাল। দেখো মিত্র বাহিনীর 3 প্রধান। এই মিত্র বাহিনীকে, এই সবই অনেকেই তো মিত্র বাহিনী ছিল, তার মধ্যে নেতৃত্ব স্থানীয় কে ছিল বলো? একটা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আর একটাকে বলো সোভিয়েত ইউনিয়ন। এখন 3 বাহিনীর প্রধান দেখো নেতা, 3 বাহিনীর প্রধান বা নেতা। এদিকে দেখো মিত্র বাহিনীর 3 প্রধান নেতা, একটা ছিল রুজভেল্ট, একটা চার্চিল, আর সোভিয়েত সেক্রেটারি জেনারেল কি ছিল? স্ট্যালিন। এক মিটিংয়ে মিলিত হয়ে এটা কি করে দেখো, এই যে 3 জন দেখছো, এর নাম কি জানো? সোভিয়েত ইউনিয়নের স্ট্যালিন। আর মাঝখানে বসে আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এটা ছিল কি বলতো? রুজভেল্ট। আর এটা হচ্ছে উইনস্টন কে বলতো? চার্চিল। মনে থাকে যান, এই যে চেহারা এগুলা দেখে রাখো লেখা। এখন এই যে বিগ 3 বলা হয় নেতৃবৃন্দ কারা, তারাই তো ওই যে মিত্র বাহিনীর যারা ছিল তাদের মধ্যে একটা শক্তিশালী দেশ ছিল। এই আন্তর্জাতিক সংগঠন এই যে প্রতিষ্ঠার কাজে সবচেয়ে বেশি অবদান আছে এই যে দেখো রুজভেল্ট, এবং রুজভেল্টরা উপস্থাপনা করে, স্ট্যালিন এগুলো সমর্থন জানায় আর কি। তারপরে ইয়াল্টা সম্মেলন আসলো, সোভিয়েত ইউনিয়নের অন্যতম দেখো প্রজাতন্ত্র। ইউক্রেনের কিমের স্বাস্থ্য নিবাস ইয়াল্টা। ইয়াল্টা কিন্তু এখন ইউক্রেনের মধ্যে পড়ে গেছে, আগে ছিল সোভিয়েত ইউনিয়নের মধ্যে, কারণ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় 1991 সালে। ঠিক আছে, এইখানে দেখো প্রস্তাবনা করা হয়, এইদিকে দেখছো এই প্রস্তাবনা মনে থাকে, যাতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার দায়িত্বে থাকবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হাতে। এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কিন্তু এখানে ওই 5টি আছে। কয়টি আছে? 5টি। আর অস্থায়ী সদস্য আছে 10টি। এই মোট নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে 15টি। কয়টি বলো তো ভাই? 15টি। এই অস্থায়ী সদস্য 10 জন 2 বছরের করে নির্বাচিত হয়, 2 বছরের জন্য। আর এই 5টি কোনো নির্বাচন হয় না, বছরের পর বছর ওই যে প্রথম থেকে শুরু হয়েছে আজও তারা আছে। এই 5টি স্থায়ী সদস্য থাকবে, তাদের অনুমোদন ছাড়া বিশ্বের কোনো শান্তি নিরাপত্তার সিদ্ধান্ত নেওয়া হবে না, কারণ 5টা বড় বড় শক্তি জিতে গেছে। পরবর্তীতে এটাকে বলে ভেটো পাওয়ার। ভেটো মানে কিন্তু এটা মনে রাখবো ভাই, আমি মানি না। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখো তো ভাই, আমাদের যখন স্বাধীনতার যুদ্ধ চলতেছিল, জাতিসংঘে প্রস্তাব বারবার করা হয়, শান্তি চুক্তি আলোচনা করা হবে, যুদ্ধ বন্ধ করা হবে। বুঝতে পারছো? পাকিস্তানের সাথে যে যুদ্ধ চলতেছিল, এটা যুদ্ধ বন্ধের জন্য বারবার ওই মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এরা উত্থাপন করছিল ওই জাতিসংঘে। তখন সোভিয়েত ইউনিয়ন ভেটো দিছিল যে আমি এটা মানি না, তাই এটা কি হয়ে গেছিল বলো? তাই এটা গ্যান্টেড হয়নি। বুঝতে পারছো? এরপরে পড়বা হচ্ছে পসডম সম্মেলন। এটা পড়বা জার্মানির, দেখো ওডার নদী এবং নিস নদীকে জার্মান এবং পোল্যান্ডের সীমানা নির্ধারণ করা হয়। আজও ওই সীমানা আছে, কারণ জার্মানি তো পোল্যান্ডকে দখল করে ফেলছিল। এই জন্য ওখানে একটা ওডার্স নদী আর নিস নদীকে, এই ওডার্স নদীর এপারে জার্মানি, পশ্চিম দিকের পূর্বে হচ্ছে পোল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে কিন্তু বিভক্ত করা হয়েছিল, বলছিলাম বার্লিন প্রাচীর, এর আগে বলেছিলাম কিন্তু। পশ্চিম জার্মানি আর কি ছিল? পূর্ব জার্মানি। পূর্ব জার্মানি ছিল হচ্ছে এই পূর্ব জার্মানি ছিল সোভিয়েত ইউনিয়নের, এটা ছিল হচ্ছে সমাজতান্ত্রিক, আর পশ্চিম জার্মানি ছিল পুঁজিবাদী, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডারে চলতো আর কি, যেহেতু এই দেশ তো আত্মসমর্পণ করছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ইয়াল্টা কনফারেন্সের লক্ষ্য কি ছিল ভাই? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইয়াল্টা কনফারেন্স, ইয়াল্টা কোথায় বললাম বলো? এই এখন ইউক্রেনের মধ্যে পড়ছিল, সেই সময় ছিল কার মধ্যে? সোভিয়েত ইউনিয়ন। তো ইয়াল্টা কনফারেন্সের লক্ষ্য ছিল এদিকে জাতিসংঘ প্রতিষ্ঠাতা। সেই সময় দেখো এই 5টা সদস্য, কিন্তু আমি আবার বলতেছি, নিরাপত্তা পরিষদের কয়টা সদস্য ছিল? 5টা। সেই 5টা সদস্য কিন্তু এখন আছে, জানো তো এটা কি?
ইউএস, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, হ্যাঁ ইউকে, ফ্রান্স, ঠিক আছে। এখন রাশিয়া আর একটা হচ্ছে চীন, চায়না, এই পাঁচটা আর কি। এবার দেখো ভাই যুদ্ধোত্তর প্রতিক্রিয়ার এই যে নুরেমবার্গ বিচার, ওদের বিচার করা হয়েছিল। অ্যাডলফ হিটলার তো সুসাইড করে। এই অ্যাডলফ হিটলার কিন্তু জন্মগ্রহণ করে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার কিন্তু ওই জার্মানির পাশের দেশ। অস্ট্রিয়ার রাষ্ট্রভাষাও কিন্তু জার্মান ভাষায় কথা বলে অস্ট্রিয়ার দেশের লোকজন। অস্ট্রিয়ার জার্মান পাশাপাশি দেশ, ঠিক আছে। এই যে গণহত্যা চালাইছিল না, একদিনে হিটলার মনে করো প্রায় 60 লক্ষ ইহুদি মেরে ফেলছে। এরকম একসাথে ইহুদিদের ধরে না যায় আর চেম্বারে ঢোকে গ্যাস ছাড়ে মেরে ফেলে দেয়, এরকম করতো, বুঝতে পারছো। তো ইতিহাসে দ্য হলোকাস্ট নামে পরিচিত, হ্যাঁ ঠিক আছে। হলোকাস্ট নামে পরিচিত, এটা মনে রাখবা আর কি, ঠিক আছে। এই এরা যদি বিচার হলো, হিটলারের যদি বিচার হয়, আর মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধ করেছে, পারমাণবিক বোমা ফেলা, সৈনিক মারলে ঠিক ছিল, সাধারণ জনগণ যে মারা ফেলছে যুদ্ধের পরিপন্থী। সামরিক বাহিনী মারলেও ওই নাগরিকদের মারা যাবে না, গণহারে হত্যা করা যাবে না। তাহলে এর বিচার হলে মার্কিন যুক্তরাষ্ট্রেরও তো বিচার হওয়ার কথা ছিল। তাহলে এই একতরফা বিচার এটা পোষণ হয়ে গেল না, বুঝতে পারছো না। ঠিক আছে, হিটলার এত লাখ লাখ লোক মারলো, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যে একবার বোমা ফেললো মানুষের মাঝে, দেখা যাচ্ছে 500 যদি ওই জাপানের সেনাবাহিনী মারছে, ওই যে লোকজনই মারা গেছে প্রায় 2-3 লাখ একটা করে বোমাতে। তাহলে তো এই যে হিটলারের যদি বিচার হয়, মানে এদের যদি বিচার হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার হওয়ার কথা ছিল। তাহলে এদের খালি বিচার হলো আর বিচার হলো না, এটা কি একতরফা হয়ে গেল না। তারপরে আসে যে জেনেভা কনভেনশন। দেখো এই জেনেভা কনভেনশনে কি হয়, এখান থেকে আইন প্রণয়ন করা হয়, কিভাবে যুদ্ধ করলে যুদ্ধ অপরাধীরা কিভাবে বিচার করব, কিভাবে যুদ্ধবন্দির বিনিময় হবে, সব কিছু এখন এই প্রটোকলের উপরে চলে। জেনেভা কনভেনশন দেখো, যুদ্ধ উপদ্রুত বা যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে আচরণের যে আইন, সেটা একটা মানদণ্ড নির্ধারণ করা হয়। তাহলে জেনেভা কনভেনশন, বুঝতে পারছো ভাই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমি আবার বলতেছি, কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না তোমাকে এটা জানতে হবে। এই জেনেভা কনভেনশন বারবার রিডিং দেবা, 3-4 বার পড়বা, মুখস্থ করে ফেলে দেবা। জেনেভা কনভেনশন কোথায় থেকে আসছে আমি আবার বলি, যেহেতু জার্মানিকে ঘিরে ফেলা হলো, জার্মান সৈন্যরা তো কাদের কাছে বন্দী হয়ে গেল বলো, জাপানের সৈন্যরা মিত্র বাহিনীর কাছে বন্দী হলো না। এদের কিভাবে বিচার হবে, যুদ্ধের সময় কি আচরণ করবে যারা ওই দেশের এমনি সাধারণ নাগরিক ছিল, এগুলো নিয়েই আর কি মানদণ্ড বিভিন্ন আইন প্রণয়ন করা হয়। এটা হচ্ছে জেনেভা কনভেনশন, বুঝতে পারছো। আসো কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওহো আচ্ছা কথা শোনা যাচ্ছে না, কথা শুনতে সমস্যা হচ্ছে, তাই স্পিকার বন্ধ করে রাখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বন্ধ করে রাখো। তাহলে জেনেভা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, এটা তোমাকে করতে হবে, বুঝতে পারছো। তাহলে বস্তুত দেখো, জেনেভা কনভেনশন কত সালে বলো? 1949 সালে সম্পাদিত হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী। দেখো প্রতিক্রিয়া এবং ফলাফল হিসাবে এই সন্ধিপত্রে দেখো চতুর্থ চুক্তিটি যোগ করা হয়। প্রথমত দেখো, প্রথম 3টি করা হয়, একটু ভালো করে দেখো ভাই। প্রথম 3টি কত সালে বলো? 1864, তারপরে 1906, তারপরে কত হয় 1929, আর লাস্ট কবে করা হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1949। এখন যদি প্রশ্ন আসে জেনেভা কনভেনশনে কত কত সালে চুক্তি স্বাক্ষর করা হয়, 4 বার করা হয়েছে কিন্তু মনে রাখবা। 1866, 1906, এবার বিসিএস এর লিখিততে আসছিল, কিন্তু আমি যখন পরীক্ষা দিলাম যেটা আসছিল জেনেভা কনভেনশন লেখা লাগছে পুরো 1866, 1906, 1929 আর 1949। এই 4টা ভাই একটু মুখস্থ করবা। এই পর্যন্ত জেনেভা কনভেনশনে 4টা করা হয়েছে। প্রথম জেনেভা কনভেনশন সম্পাদিত হয় 1866 সালে। এর লক্ষ্য ছিল যুদ্ধক্ষেত্রে আহত এবং অসুস্থ সৈনিকদের অবস্থার সার্বিক উন্নয়ন। প্রচুর যুদ্ধ হয়তো ইউরোপে সে সময়, হলে যে সৈন্য অসুস্থ হয়েছে কোনো দেশ যদি তাকে গ্রেপ্তার করে ফেলে, তার যাতে সে চিকিৎসাটা পায়, যাতে না মেরে ফেলে, কারণ ও তো আহত হয়ে গেছে। আর দ্বিতীয় কনভেনশন সম্পাদিত হয় 1906 সালে। সমুদ্র যুদ্ধক্ষেত্রে আহত অসুস্থ এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈনিকদের অবস্থার উন্নতি।
ও সবই যুদ্ধ নেওয়া হয়েছিল যে কিভাবে ওই সেনা পুনর্বাসন করবে। তৃতীয় জেনেভা কনভেনশন, যুদ্ধবন্দী যারা হয় মানে সৈন্যরা তো বন্দি করে ফেলা দেয়, জেলে নেওয়া যায় না, তাদের প্রতি যাতে আচরণটা একটু ভালো হয়, তারা যাতে মানবাধিকারগুলো পায়, সেজন্য আচার এবং তাদের নিরাপত্তা, চিকিৎসা সংক্রান্ত। আর চতুর্থ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কনভেনশনটি যুদ্ধ অবস্থায় বেসামরিক নাগরিকের দেখো জনগণ রক্ষার্থে সম্পাদিত হয় কত সালে? 1949। ভাই জাপানে যেটা করেছিল যুক্তরাষ্ট্র, জাপান এখন সুযোগ পাচ্ছে না, কারণ ওদের মিলিটারি বেজ এখনো বসানো আছে। 10 বছর পরে হোক, তোমার জীবন দশায় হোক, কোনোদিনের জাপান প্রতিশোধ নেবেই। তুমি ভাবিছো ওরা ভুলে গেছে? বলে নেই, এটা যুক্তরাষ্ট্র ভালো করেই জানে। তাহলে জেনেভা কনভেনশন হয় এই 4টিকে দেখো রেড ক্রস কনভেনশন নামে অভিহিত করা হয়। রেড ক্রস মানে এটা কি পবিত্র, মানে খ্রিস্টানদের পবিত্র না এটা ক্রস? তাহলে যদি বলা হয় 4টি রেড ক্রস কনভেনশন নামে পরিচিত, কি বলতো? জেনেভা কনভেনশনের 4টা যে চুক্তি হয়েছিল, এই সাল মনে রাখবা, 1866, 1906, 1929, 1949। বুঝেছ? এদিকে একটু ভালো করে দেখো তো 8 নম্বর, যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় বলো? 1949। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি তো 12 আগস্ট পড়ালেন না, একটাই সাল আছে দেখো যুদ্ধবন্দীর, 1900 কত? 49। আর আছে 49? বুঝতে পারছো? এরকম যদি পরীক্ষা দেখো, এগুলো একটু টেকনিক অবলম্বন করবা ভাই। তো স্মৃতিচারণ কি? ওই যে জাপানের ভাই এতগুলো লোক এই নাগাসাকির হিরোশিমায় পারমাণবিক বম, বিশ্বের প্রথম পারমাণবিক বম মানে নিক্ষেপ করা হয়, এতজন যে মারা গেল, সেই মারা যাওয়ার ইয়াতে দেখো নাগাসাকিতে কি করা হয়েছে বলো তো? এই যে স্ট্যাচু অফ পিস বলা হয়, যে এই পিসের নাম হচ্ছে, এই যে দেখতেছো ভাস্কর্য, এর নাম স্ট্যাচু অফ পিস। এরা দেখো এই নাগাসাকিতে আছে, কিন্তু নাগাসাকি পার্কে, মনে রাখবা স্ট্যাচু অফ পিস কোথায় আছে, কোন দেশে? জাপানে। প্রথমত জাপানের কোথায়? নাগাসাকি। মনে থাকবে? এই বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ ভাই। এই আমাদের আজ এই পর্যন্ত থাকলো ভাই। হ্যাঁ, এতটুকু। এখন বলো কার কি মতামত।